গল্প অবিস্মৃতি। লেখিকা নরিন বিরতিশা। পর্ব ২। সার্বক্ষণিক পরিপাটি ছেলের হঠাৎ এমন বিধ্বস্ত রূপ অনুসন্ধিৎসু দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেন সাজেদা চৌধুরী। দুর্যশবে বাসায় ফিরেছে। মায়ের এমন নজরে এতক্ষণের বিরক্তিভাব কমিয়ে নরম কণ্ঠে বলল, হোয়াট হ্যাপেন্ড, আম্মা? সাজেদা চৌধুরী বড্ড সন্ধানী কণ্ঠে বললেন, এটা তো আমার শোনার কথা আব্বাজান। মানে আমার সবসময় গোছালো ছেলেটার এমন অবস্থার কারণ জানতে পারি, আর পিঠে ওটা কিসের দাগ? দুর্জয় একটা দীর্ঘশ্বাস ফেলে তিতির কণ্ঠে বলল, আর বলো না আম্মা, আমি একটা জরুরি ইম্পর্টেন্ট কলে ছিলাম। হঠাৎ কোত্থেকে একটা মেয়ে কোনো দিকে না তাকিয়ে গলানো আইসক্রিমসহ বাটি ঠিক আমার পিঠে ছুঁড়েছে। এই প্রথম হয়তো কোনো মেয়ে তার গম্ভীর ছেলেটাকে নাস্তানাবুদ করেছে। কাহিনীর ইতিবৃত্ত শুনে সাজেদা চৌধুরী আর আত্মসংবরণ করতে পারলেন না। আঁচল প্রান্তে মুখ চেপে শব্দ করে হেসে উঠলেন। মায়ের এমন হঠাৎ হাসিতে দুর্জয় আরও খানিকটা ক্ষুণ্ণ হয়ে তাকাল। আম্মা, হাসছ তুমি? মাই শার্ট ইজ টোটালি রুইন্ড। আর অডাসিটি দেখো, আমি ধরার আগেই একদম অটোরিকশা নিয়ে। সাজেদা চৌধুরী হাসির রেশটুকু মুখে রেখেই ছেলের দিকে চেয়ে স্নেহের সুরে বললেন, কিছু না আব্বাজান। তুমি বড্ড বেশি গম্ভীর তো, তাই খোদা বোধহয় একটু আইসক্রিম দিয়ে তোমার মুডটা ঠান্ডা করতে চাইলেন। যাও, আর রাগ করে দাঁড়িয়ে থাকতে হবে না, চটপট গিয়ে একটা শাওয়ার নিয়ে নাও। ফ্রেশ লাগলে মেজাজ এমনিতেই ঠিক হয়ে যাবে গু। মায়ের এমন রসিকতায় দুর্জয় আর কথা বাড়াল না। শুধু মনে মনে সেই তরুণীকে আরেকবার বিরক্তি নিয়ে স্মরণ করে নিজের কক্ষের দিকে পা বাড়াল। এ পাড়া এই, বিয়ে করিস না কেন মোগা? তুই বিয়ে না করলে আমিও বিয়ে করতে পারতেছি না। বা খিলের পড়াশোনা, এর চেয়ে থালাবাসনে ২ ঘষা দেওয়া সহজ গ। কায়রার এমন উদ্ভট বিলাপ শুনে পাউডার পাফটা মুখে বুলাতে বুলাতে আয়না থেকে দৃষ্টি সরাল পায়রা। বোনের দিকে তাকিয়ে ও ভ্রু কুঁচকে বলল, কি বললি তুই মগা? দিন দিন বড্ড বেশি বেয়াদব হয়ে যাচ্ছিস কায়া। তোর ২ বছরের বড় আমি, একটু তো সম্মান দিয়ে কথা বলবি বেয়াদব। কায়রা বিছানায় উপুর হয়ে শুয়ে একটা বালিশ বুকের নিচে চেপে ধরে মুখ ভেঙচাল। আরে ধুর, তোর আবার সম্মান? আগে আমার কথা শোনো, আমাদের সমাজে নিয়ম হলো বড় বোনের বিয়ে না হলে ছোট বোনের লাইন ক্লিয়ার হয় না। তুই একটা ভালো দেখে ছেলে পটিয়ে ঝটপট বিয়ের পিঁড়িতে বসে পড় না আপু। তোর উসিলায় যদি আমার এই বোটানির ল্যাব আর প্রেজেন্টেশনের নরক গুলজার থেকে মুক্তি মেলে। পায়রা এবার বাঁকা হেসে পাউডারের কৌটাটা টেবিলে রাখল। আমার বিয়ের চিন্তা তোকে করতে হবে না ম্যাডাম। নিজের চিন্তা কর। তোর জন্য কোনো মহাপুরুষ আসবে ভাই। তোর মতো ১ নম্বরের পাগল, যে কিনা দিনদুপুরে মানুষের পিঠে আইসক্রিম মেরে পালিয়ে আসে, তাকে কোনো ভালো ঘরের ছেলে ঘরে তুলবে? সে তো বাসর রাতেই ডিভোর্স পেপার রেডি রাখবে। এই, খবরদার ওই আইসক্রিমের কথা তুলবি না, এই জন্যই তোকে কিছু বলতে চাই না গে। কায়রা ক্ষিপ্ত হয়ে হাতের কাছের ছোট কুশনটা ছুঁড়ে মারল বোনের দিকে। পায়রা চট করে মাথা নিচু করে সেটা এড়িয়ে গিয়ে পাশ থেকে একটা বড় বালিশ তুলে নিয়ে কায়রাকে লক্ষ্য করে ছুড়ল। কি রে, সত্যি কথা বললেই গায়ে লাগে? ব্যাস, শুরু হয়ে গেল ২ বোনের চিরচেনা যুদ্ধ। এপাশ থেকে ওপাশ চলল দেদারসে বালিশ ছোড়াছুড়ি। রুমের ভেতর তুলো আর চাদরের হাহাকার পড়ে গেল। ঠিক তখনই ঝড়ের বেগে ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ওদের মা নুরা খান। ২ মেয়ের এমন কাণ্ডে উনি কপালে হাত দিয়ে চাপা গলায় চেঁচিয়ে উঠলেন, কি করছিস তোরা এই দামড়ি বয়সে? বানরের মতো লাফালাফি বন্ধ কর। ফুপি আসছে এক্ষুনি এই করিডোর দিয়ে। ওনার কানে একবার এই হট্টগোলের আওয়াজ গেলে আজ রাতে তোদের দুজনেরই কপালে শনি আছে। মায়ের সতর্কবাণীতে ওরা শুকনো ঢোক গিলে সবে সবটা গুছিয়ে নিতে যাচ্ছিল। ঠিক তক্ষুনি দরজার চৌকাঠে এসে দাঁড়াল আঞ্জুমান ইয়াসির। কক্ষ অভ্যন্তরে চতুর্পার্শ্বের অবিন্যস্ত অবস্থা আর বিছানার চাদরের দলাপাকানো রূপ দেখে একবার কড়া চোখে ২ বোনের দিকে চেয়ে বলেন, কি করছিলি তোরা? আঞ্জুমান ইয়াসিরের কড়া কণ্ঠের প্রশ্নে ২ বোনের হাতের বালিশ হাতেই জমে গেল। আঞ্জুমান ইয়াসির চশমার উপর দিয়ে ঘরটার চারদিকের ধ্বংসস্তূপ আরও একবার দেখলেন, তারপর কায়রা আর পায়রার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, ধামরা ধামরা ২ খান ধেরে মেয়ে, অথচ আক্কেল গান তো দেখছি একদম হাঁটুতে। এই বয়সেও তোদের কোলবালিশ নিয়ে কুস্তি খেলা লাগে? এইগুলা কোনো ভদ্র বাড়ির মায়াদের লক্ষণ? কায়রা ততক্ষণে নিজেকে নিরীহ বিড়াল ছানার ন্যায় গুটিয়ে বিছানার এক কোণে সেধিয়ে গেছে। পায়রা আমতা আমতা করে বলল,
না ফুপি, আসলে চাদরটা ঠিক করতে গিয়ে একটু থামো, ওস্তাদের উপর ওস্তাদি করো না। আমি তো অন্ধ না, চাদর ঠিক করছিলে নাকি চাদরের জানক খিজ করছিলে তা আমি ভালোই বুঝেছি। আঞ্জুমান ইয়াসির ঘরের ভেতর 2 পা এগিয়ে এসে কায়রার দিকে আঙুল উঁচিয়ে বললেন। বিশেষ করে এই ছোটটা। পড়াশোনার নামগন্ধ নেই, সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো আর বানরের মতো লাফালাফি করা। তোর বাপের মাথায় এত বড় একটা দায়িত্ব, আর তুই কি না ঘরের ভেতর এই হাঙ্গামা বাঁধিয়েছিস? এরপর থেকে যদি তোদের কারণে আমার রাতে ঘুমের ব্যাঘাত হয়েছে, তবে 2 বোনরেই একদম রান্নাঘরে ঢুকায় দেব, সকাল বিকাল শুধু রুটি বেলবি। বরফুফুর এই রুটি বেলার হুমকির তীব্রতা কতখানি তা 2 বোনের কারোরই অজ্ঞাত নয়। কায়রা চট করে কান ধরে মাথা নুইয়ে বলল। আর হবে না ফুপি, একদম সরি। আমরা এখনই সব গুছিয়ে শুয়ে পড়ছি গু। আঞ্জুমান ইয়াসির আর কথা না বাড়িয়ে একটা গম্ভীর হুম শব্দ করে নুরা খানের দিকে চাইলেন। নুরা, মেয়েদের একটু চোখে চোখে রাখ বোন। বড় হচ্ছে, এদের চালচলন একটু শোধরাতে বলব। কথাটা বলেই আঞ্জুমান ইয়াসির কক্ষ ত্যাগ করলেন। ওনার পায়ের আওয়াজ মিলিয়ে যেতেই কায়রা আর পায়রা বুক ফুলিয়ে এক বিশাল দীর্ঘশ্বাস ছাড়ল। নুরা খান কোমরে হাত দিয়ে মেয়েদের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন। দেখলি তো, আজ তোদের ভাগ্য ভালো যে তোদের আব্বু নিচে ড্রয়িং রুমে ফাইল দেখছিল, না হলে তোদের এই বানরনাচ দেখলে উনিও আজ রেগে যেতেন। এখন চটপট বিছানা ঠিক কর, আর কায়া, তুই তোর নিজের রুমে গিয়ে একদম চুপচাপ ঘুমা। মায়ের ধমক খেয়ে কায়রা আর এক মুহূর্ত দেরি করল না। নিজের কুশনটা বাহুতে চেপে পায়রাকে একটা ভেংচি কেটে বিড়বিড় করে জানোয়ার বলতে বলতে নিজের রুমের দিকে চম্পট দিল। জলসিক্ত চুলগুলো বেশ পরিপাটি করে শুকিয়ে লেমন গ্রে কালার শার্টে নিজেকে আবিত করে সবে ডাইনিং স্পেসে পা রেখেছে দুর্য। তৎক্ষণাৎ ওর দৃষ্টিগোচর হল, ঘড়ির কাঁটা রাত 8টার ঘরে ঠেকলেও অন্যান্য দিনের মতো আজ খাবার পরিবেশন করা হয়নি টেবিলে। কিঞ্চিত বিস্ময়ভরে এগিয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে ও শুধাল। কি হয়েছে আম্মা? আব্বার 8:30টায় মেডিসিন আছে তো? খাবার পরিবেশন করনি এখনও? প্রশ্নের প্রত্যুত্তরে এক থমথমে কণ্ঠস্বর শ্রবণগোচর হল দুর্জয়ের। একা আর কত দিক সামলাব? আমার তো বয়স হচ্ছে নাকি? কথোপকথন ভিন্ন গতিপথ লাভ করছে বোধগম্য হতেই উঠে দাঁড়ায় দুর্জয়। ওকে ফাইন। তুমি আমাকে জাস্ট ইনগ্রেডিয়েন্টসগুলো কোথায় দেখিয়ে দেবে চলো। দেন আই ক্যান হ্যান্ডেল ইটকে। দুর্জয়। সাজেদা চৌধুরী যথাসাধ্য কণ্ঠস্বর শক্ত করার প্রচেষ্টায় লিপ্ত হন। তবুও নেত্র কার্নিশ ভিজে আসে, মা জাতটাই এমন, সহস্র পূর্বপরিকল্পনা থাকলেও ছেলের সম্মুখে এলেই সমস্ত কিছু তাসের ঘরের ন্যায় ভেঙে যায়। রুদ্রমূর্তি সদ্যরূপ পাওয়া মৃৎশিল্পে পরিণত হয়। তুমি কি বুঝছ না? আপাতত বুঝতে চাইছি না আম্মা গু। 30 পেরিয়ে 31-এর কোটায় বয়স তোমার। তোমার জন্য কি এ জীবনে আমাদের আর দাদা-দাদি ডাক শোনা হবে না? দায়িত্ব বেড়েছে আম্মা। পার্সোনাল প্রেসার নিতে চাইছি না এখন আর গু। এটা তোমার কাছে প্রেসার মনে হচ্ছে? সামহাও। মানে কি দুর্জয়? তোমার সামনে তোমার ছোট ভাই বুবাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লজ্জা করা উচিত তোমার। দুর্জয় জবাব দিল না। সাজেদা চৌধুরী দাঁতে দাঁতে ঘর্ষণ করে স্বামীর দিকে চাইলেন। আর এই যে মহাশয়, আপনি কি মুখে কুলুপ এঁটেছেন? দুর্জয়ের দিকে আগত ঝড়টা দিক বদলে ইকবাল সাহেবের দিকে ঘুরেছে দেখতেই উনি যথাসাধ্য গম্ভীর কণ্ঠে ছেলের দিকে ঘুরে বললেন। কি হচ্ছে দুর্জয়? আমাদের কথাও তো একটু ভাবো। তোমার কাউকে পছন্দ আছে? থাকলে নির্দ্বিধায় বলতে পারো আমাদের, উইদাউট অ্যানি হেজিটেশন মাই বয় গু। অ্যারেঞ্জ ছাড়া উপায় দেখছি না আগে। ছেলের থেকে কাঙ্ক্ষিত জবাবটা পেতেই সাজেদা চৌধুরী বললেন। তাহলে সেই ব্যবস্থাটা আমাদেরই করতে দাও। আগামী 1 সপ্তাহের মধ্যে তোমার বিয়ের পাত্রী খুঁজে পাকা কথা সম্পন্ন করব আমরা। তোমার দিক থেকে কোনো ওজোর আপত্তি শুনতে চাচ্ছি না আগে। দুর্জয় কার্যভূমিকা সমাপ্ত করে চেয়ার টেনে বসে পুনরায়। তাহলে কি ধর্মঘটের অবসান ঘটছে? অলরেডি ইটস 8:20। ছেলের সম্মতিতে স্মিত হাস্যে কিচেনের দিকে এগিয়ে যান সাজেদা চৌধুরী। ইকবাল সাহেব এগিয়ে এসে ছেলের কাজ চাপড়ে বলেন। ম্যারেজ ইজ আ হোলি ইউনিয়ন মাই সান। এক্সট্রা প্রেসার ক্রিয়েট হয় না এতে, বরং মানসিক শান্তি হিসাবে কাজ করে গি। হেমন্তের ম্রিয়মান রোদ্দুরে আবিত মধ্যাহ্নে জনাকীর্ণ ডাকবাংলার পথঘাট। হকারদের হাঁকডাক আর কেনাকাটা করতে আসা মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। এমন একটা জাতাকলে সামান্য তালগোল পাকালেই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি।
সাজেদা চৌধুরী মূলত ইথিকার সাথে কিছু জরুরি কেনাকাটা সারতেই এই ভরদুপুরে এখানে এসেছিলেন। সেই কোকিলকণ্ঠী ঘোরের মাঝেই ত্রস্ত সুমিষ্ট স্বরে বলে উঠল, সরি আন্টি, সরি। আপনার কোথাও লাগেনি তো? ইস, আমি দেখতেই পারিনি। রিয়েলি সরি আন্টি গো। কিন্তু আগত মানুষের ধাক্কায় হুট করে একটা ভাঙা ইটের চাইয়ে ওনার পা আটকে গেল। ভূপতিত হওয়ার ঠিক আগ মুহূর্তে একজোড়া নরম অথচ শক্তপোক্ত হাত তাৎক্ষণিক এগিয়ে এসে ওনার কনুই আর পিঠ আঁকড়ে ধরল। সাজেদা চৌধুরী কোনোমতে নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। ওনার বুকটা তখনও ধরফর করছে। সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলে উনি চোখ তুলে তাকালেন রক্ষাকর্ত্রীর দিকে। সঙ্গে সঙ্গে এক চিলতে বিস্ময় নেমে এলো দৃষ্টি জোড়ায়। মেয়েটার চঞ্চল চোখে উপচে পড়া মায়া, মায়াবী মুখশ্রীতে এক নিষ্পাপ আকুলতা আর কপালের উপর অবাধ্য কিছু কেশরাজ ঘামে লেপ্টে আছে। সদ্য প্রস্ফুটিত পদ্মফুলের ন্যায় মেয়েটি এই কোলাহলের মাঝেও অপার স্নিগ্ধতা ছড়াচ্ছে। সাজেদা চৌধুরী নিজের শাড়ির আঁচলটা একটু ঠিক করে নিয়ে নরম হেসে বললেন, না না মা, আমার কিছু হয়নি। তবে তুমি ঠিক সময়ে না ধরলে আজ নির্ঘাত হাড়গোড় ভাঙত আমার। ঠিক তখনই ভিড় ঠেলে হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে এল ইথিকা। সাজেদা চৌধুরীকে ওভাবে হাঁপাতে দেখে ও বেশ উদ্বিগ্ন হয়ে ওনার হাত ধরে বলল, আপনার কিছু হয়নি তো চাচি আম্মু? আমি জাস্ট 2 মিনিটের জন্য ওদিকের কাউন্টারে গেলাম আর এর মধ্যেই। বলতে বলতে ইথিকার চোখ গেল পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। আর চোখ মিলতেই ইথিকার মুখের সমস্ত উদ্বেগ কর্পূরের ন্যায় উড়ে গিয়ে চড়া হাসির রেখা ফুটল ওষ্ঠাধর জুড়ে, ব্যাপক বিস্মিত কণ্ঠে ও বলল, আরে জুনিয়র, তুমি এখানে? কায়রাও ইথিকাকে দেখে সমান চমকে ওষ্ঠাধর প্রসারিত করে বিস্তর হেসে বলল, আরে ইথিকা আপু, আপনি? 2 তরুণীর এই আকস্মিক কুশল বিনিময় দেখে সাজেদা চৌধুরী বেশ কৌতূহলী হয়ে উঠলেন। ওদের দিকে পর্যায়ক্রমে চেয়ে শুধালেন, তোমরা একে অপরকে চেনো নাকি? ইথিকা সাজেদা চৌধুরীর হাত আলতো চেপে ধরে বলল, চিনব না মানে চাচি আম্মু? পরশুদিন আপনাকে বলছিলাম না একটা মিষ্টি মেয়ের কথা? এই তো সেই মেয়েটা। কারা ইয়াসির কায়াগু। ইথিকার মুখে কায়রার পরিচয় শুনতেই সাজেদা চৌধুরী অত্যন্ত স্নেহশীল দৃষ্টিতে কায়রার দিকে আর একবার চাইলেন। কিন্তু এই তীব্র জনষ্টে এখানে দাঁড়িয়ে কথা বলা অসম্ভব। চারপাশের ধাক্কাধাক্কি থেকে বাঁচতে ইথিকাই বুদ্ধি দিল, চাচি আম্মু চলেন আমরা ওই পাশের কর্নারটায় গিয়ে বসি। এখানে দাঁড়ানো যাচ্ছে না গি। সবাই সায় দিলে ওরা ভিড় ঠেলে রাস্তার ওপারে একটা শান্ত, এসিযুক্ত জুস কর্নারের দিকে পা বাড়াল। কারাও নিজের স্বভাবসুলভ চপলতা লুকিয়ে একদম লক্ষ্মী মেয়ের মতো ওনাদের পিছু নিল। জুস কর্নারের ঠান্ডা পরিবেশে দেহ জুড়িয়ে যেতেই সাজেদা চৌধুরী কায়রার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, বস মা, আজ তুমি না থাকলে বুড়ো বয়সে বর্ষর একটা অ্যাক্সিডেন্টই হয়ে যেত আমার গু। কায়রা একটু লাজুক হেসে বলল, আরে না আন্টি, ওভাবে বলবেন না। ওটা তো আমার দায়িত্ব ছিলও। সাজেদা চৌধুরীর আলতো হাস্যে কায়রার মুখোমুখি হয়ে বসলেন, তুমি ভীষণ মিষ্টি। তা তোমার পুরো নামটা যেন কি বললে মা? কায়রা ইয়াসির কায়া। তা বাবা মা কি করেন? জি আন্টি, আমার বাবা একজন ব্যবসায়ী আনোয়ার ইয়াসির। আর মা নুরা খান, হোমমেকার গু। ওহ, তুমি আনোয়ার সাহেবের মেয়ে? জি আন্টি গু। সাজেদা চৌধুরী বেশ অবাক হলেও পরক্ষণে বিস্তর মুগ্ধ হলেন। চট্টে মেয়েটি স্বভাবে চঞ্চলা হলেও ভেতরে এক অদ্ভুত মায়াভরা ওর। নামকরা রাজনীতিবিদের মেয়ে হওয়া সত্ত্বেও ভদ্রতাবোধের প্রখরতা পারিবারিক শিষ্টাচারের প্রমাণক ওর। সচরাচর শহুরে মেয়েদের মধ্যে এমন নম্রতা পাওয়া দুষ্কর আজকাল। বেশ কিছুক্ষণ ওদের মাঝে নানা বিষয়ে টুকটাক কথা হল। কায়রার সহজ সরল আর প্রাণবন্ত কথাবার্তায় সাজেদা চৌধুরী এতটাই মজে গিয়েছিলেন যে সময়ের খেয়ালই ছিল না। অবশেষে ওঠার সময় উনি কায়রার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ভীষণ আপন করে বললেন, তোমার সাথে কথা বলে যে কি ভালো লাগল মা, বোঝাতে পারব না। একদম নিজের মেয়ের মতো ফিল হচ্ছিল। তুমি কিন্তু একদিন আমাদের বাড়িতে অবশ্যই আসবে। ইথিকা মাই তোমাকে নিয়ে যাবে, কেমন? কায়রা আন্টির এমন আন্তরিকতায় বেশ আপ্লুত হল। ও মাথা নেড়ে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, ইনশাল্লাহ আন্টি, আমি অবশ্যই আসব। আপনিও কিন্তু আমার বাসায় যাবেন। ও হ্যাঁ, আপনাকে তো ঠিকানাই বলা হয়নি। সোনাডাঙ্গা আবাসিক এলাকার 1 নম্বর রোড সাইডের 3 তলা বাড়িটাই আমাদের গু। ইনশাআল্লাহ মা। অবশ্যই যাব গু। আহসান কুঞ্জের দোতলায় মস্ত শোরগোল।
ধাপে ধাপে প্রতিটি ফ্ল্যাটে মিষ্টি পৌঁছে দিয়ে সাজেদা চৌধুরী হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে ফিরলেন, পিছু পিছু ট্রে হাতে এলো ইথিকা। সাজেদা চৌধুরী থালা থেকে একটা রসে টৈটুম্বুর মিষ্টি তুলে নিয়ে সোজাসুজি এগিয়ে গেলেন ইকবাল সাহেবের দিকে। আলতো করে স্বামীর মুখে মিষ্টিটা গুজে দিতেই ইকবাল সাহেব ভ্রু কুঁচকে বিষম খাওয়ার উপক্রম হলেন। চশমাটা নাকের উপর টেনে নিয়ে বললেন, ব্যাপার কি গিন্নি? ভর সন্ধ্যায় এমন জাঁকজমক মিষ্টিমুখের রহস্যটা কি? সাজেদা চৌধুরী শাড়ির আঁচলটা কাঁধে তুলে বেশ আত্মতৃপ্তির হাসিতে বললেন, আমি আমাদের বাড়ির বড় ছেলের জন্য পাত্রী পছন্দ করে ফেলেছি। এক মুহূর্তের নিস্তব্ধতা নামল কক্ষে। ইথিকার শাশুড়ি অর্থাৎ আতিকা বেগম এগিয়ে এসে কৌতূহলী গলায় বললেন, বলো কি বুবু? সত্যি? তা মেয়ে কেমন? আমাদের দুর্জয়ের পাশে মানাবে তো? সাজেদা চৌধুরী থালা থেকে আরেকটা মিষ্টি যাকে খাইয়ে দিয়ে বললেন, আমার পছন্দ কখনো খারাপ হতে পারে? যেমন চেহারা তেমনি মিষ্টতা তার চঞ্চলতায়। একেবারে প্রস্ফুটিত পদ্মের মতো একটা মেয়ে। দেখলেই মন জুড়িয়ে যায়। পর্যায়ক্রমে প্রত্যেকে প্রশ্ন ছুটতে লাগল, মেয়ের বাড়ি কোথায়, কি পড়ে, পরিবার কেমন? তীব্র কৌতূহলের অবসান ঘটিয়ে ইথিকা মূল কথাগুলো বলতেই চরম আশ্চর্যান্বিত ড্রয়িং রুমে উপস্থিত সকলে। মানে শুধুমাত্র চোখের দেখায় পছন্দ হয়েছে আর মেয়েটার সাথে একবার কথা বলেই এমন হুলুস্থুল কাণ্ড। এত কৌতূহল বিস্ময়ের ভিডিও শুধু একজনই পুরো আড্ডার রসভঙ্গ করে এক কোণে উদাসীন হয়ে সোফায় বসেছিল দুর্জয়। হাতে ট্যাবলয়েড পত্রিকা, মৌখিক অভিব্যক্তিতে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর খবরটি সে মাত্র পাঠ করেছে। ইকবাল সাহেব হালকা হেসে ছেলের দিকে তাকিয়ে স্ত্রীকে বললেন, সবই তো বুঝলাম, কিন্তু প্রধান আসামির অভিব্যক্তি তো বলছে সে এখনও বিচারে সায় দেয়নি। সাজেদা চৌধুরী দুর্জয়ের দিকে এক পলক তাকিয়ে চোখ বড় করে বললেন, ওর অভিব্যক্তি নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি যা ঠিক করেছি সেটাই চূড়ান্ত। আগামী সপ্তাহের মধ্যেই আমরা ওদের বাড়িতে কথা বলতে যাচ্ছি। দুর্জয় পত্রিকাটা একপাশে সরিয়ে রেখে নিচু স্বরে বলল, আম্মা, তুমি কি পাত্রীর নাম পরিচয় বা ওদের পরিবারের সম্মতি ছাড়াই এত দূর ভেবে নিলে? সাজেদা চৌধুরী একগাল হেসে বললেন, অভিজ্ঞ চোখের দেখা, আব্বাজান। সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু শেরওয়ানির রংটা পছন্দ করে রাখো গু। হৈমন্তিক রৌদ্রশ্মির কোমলতা হ্রাস পেয়েছে আজ, বেশ প্রখর তার দাপ্ট। একটানা ১.৫ ঘণ্টার ক্লাস নামক বন্দিত্বের সমাপ্তিতে মাথার ভেতর রৈখিক আর বিশ্বব্যাপী উদ্ভিদ বণ্টনের নানা সমীক্ষা ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ পিছু ডেকে উঠল ইভান, দোস্ত, সুন্দরবন ট্যুরে গেলে কেমন হয়? আচমকা এমন প্রস্তাবে কায়রা থমকে দাঁড়াল। ততক্ষণে ওদের বন্ধুদলের বাকি সদস্যরাও গোল হয়ে দাঁড়িয়েছে। সবার পক্ষ থেকে নিহার বলল, আইডিয়াটা খারাপ না। বায়োজিওগ্রাফির ফিল্ড ওয়ার্কের জন্য আমাদের তো এমনিতেও ম্যানগ্রোভ ইকোসিস্টেম ভিজিট করা দরকার। ট্যুর উইথ স্টাডি। বাড়ি ৪ সদস্য এক বাক্যে লাফিয়ে উঠল, একদম পারফেক্ট, ডান। কিন্তু এত উচ্ছ্বাসের মাঝেও কায়রার মুখটা পানসুটে। আষাঢ়ে কৃষ্ণাব মেঘ জমেছে সেথায়। ও এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তোরা যে এত সহজে লাফাচ্ছিস, আমার বাড়িতে কি ঝামেলা হবে জানিস? ফুফুকে তোরা চিনিস না। আমাকে কিছুতেই খুলনার বাইরে যেতে দেবে না। ট্যুরের কথা শুনলেই উনি এক চান্সে রিজেক্ট মারবেন গ। ইভান একগাল হেসে বলল, আরে ভাই, তুই এত ভেজা বেড়াল হয়ে যাচ্ছিস কেন? তোকে কে বলেছে ফান ট্যুরের কথা বলতে? তুই সোজা বাড়িতে গিয়ে বলবি যে এটা ডিপার্টমেন্টের অফিসিয়াল ফিল্ড ট্রিপ। ১০ নম্বরের প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট আছে। সুন্দরবনের ইকোসিস্টেম আর সয়েল প্রোফাইল না দেখলে নাকি বায়োজিওগ্রাফিতে ফেইল মারবি। ব্যাস, আর আটকায় কে? তুজা যোগ করল, হ্যাঁ রে কায়া। ডিপার্টমেন্ট থেকে নোটিশের মতো একটা বানাইয়া তোকে দিচ্ছি, তুই ফুফুকে দেখালেই কেল্লাফতে। মার্কসের ভয় দেখালে দুনিয়ার কোনো অভিভাবক না করতে পারে না। যেমন তোরা তেমন তোদের গুমার্কা বুদ্ধি। আমার বাপরে কি বলদ মনে হয়? ফুপি গিয়ে বলবে, আনোয়ার একবার খোঁজ নেত ভাই, আর আমার বাপ সোজা কল লাগবে প্রিন্সিপালের কাছে। কায়রার এমন নিরেট কথায় মুহূর্তেই পুরো দলের উত্তেজনার বেলুনটা ফুস করে ফেটে ছিদ্র দিয়ে উচ্ছ্বাসগুলো চোরা পালান দিল। হতাশ লোচনে তাকালো সবগুলো। ইভান ব্যথিত কণ্ঠে বলল, তোর বাপ আর ফুপুর গোয়েন্দাগিরির কথা আমি ভুলেই গিয়েছিলাম কায়া। সরকারি গোয়েন্দা সংস্থাও ওনাদের কাছে ফেলগু। নিহারও যুক্ত হল দুঃখে। মানে সোজা কথায় সুন্দরবনের হরিণ আর ম্যানগ্রোভ ফরেস্টের স্বপ্ন এখানেই সমাপ্ত। শুধু সমাপ্ত না, একবারে ভস্মীভূত। তোরা তো জানিস না আমার ফুপুর নাম কেন আয়রন লেডি।
ঘর থেকে বের হওয়ার সময় প্রতিটা সেকেন্ডের হিসাব ওনাকে দিতে হয়। খুলনা থেকে একদম খুলনা ছেড়ে সুদূর সুন্দরবন পর্যন্ত যাওয়ার পারমিশন? অসম্ভব। ওনার সামনে এই প্রস্তাব রাখা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আর ভুলক্রমে যদি বাবা প্রিন্সিপাল স্যারকে ফোন মারে, তখন তো ট্যুর তো দূরের কথা, এই সেমিস্টারে আমার বাড়ি থেকে বের হওয়াই বন্ধ হয়ে যাবে। তুজা হতাশ কণ্ঠে বলল। কি যে করিস না কায়া। তোদের এই কঠোর শাসনের জন্য আমাদের মতো নিরীহ বন্ধুদের জীবনটাও তছনছ হয়ে গেল। কত প্ল্যান করেছিলাম, সুন্দরবনের খাড়িতে ট্রলারে বসে গান শুনব, ঘুরে বেড়াব, সেলফি তুলব, সব ফাহহ করে দিলি, বাল। ইভান হতাশ ভঙ্গিতে হাত দুটো ছড়িয়ে দিয়ে ঘোষণা করল। তাহলে ভাই ও বোন সকল, সর্বসম্মতিক্রমে আমাদের বহুপ্রতীক্ষিত সুন্দরবন অ্যাডভেঞ্চার শুভ সমাপ্তি লাভ করল। ট্যুর ক্যান্সেল। সবাই মিলে একযোগে হাহুতাশ করতে লাগল। তবে কায়রা ওদের মন খারাপ দেখে একটা শেখু এতানি হাসি দিয়ে বলল। আহা, এত কান্নাকাটি করিস না তোরা। সুন্দরবন না হয় হল না, কিন্তু রিকশা নিয়ে গল্লামারি ব্রিজে গিয়ে ফুচকা তো খাওয়া যায় নাকি? সেই টাকাটা কে দিবি বল? ইভান খেকিয়ে উঠে বলল। তোর ফুপু দেবে। পারমিশন না পাওয়ার দুঃখে এখন তোকে ফুচকা খাওয়াব আমরা? সবাই মিলে ডিপার্টমেন্টের করিডোর পেরিয়ে ক্যাম্পাসের বটতলার দিকে এগোতে লাগল। রোদ তখন একটু ম্রিয়মান হয়ে এসেছে। বাতাসে হালকা শীতের ছোঁয়ার মাঝেই এক ঝাঁক চড়ুই এগিয়ে চলেছে অজানা গন্তব্যে। সন্ধ্যার পর থেকেই অন্যান্য দিনের তুলনায় অন্যরকম পরিবেশ অনুভব করল কায়রা। বাবা আজ বাসায় আছেন। সাধারণত এই সময়ে বাড়িতে ওনার দেখা পাওয়া দুষ্কর। করিডোর দিয়ে উকিঝুঁকি মেরে ড্রয়িং রুমে দৃষ্টি বুলিয়ে দেখল, সোফায় বাবা-মা আর ফুফুর সামনে বসে আছে মধ্যবয়সী এক অচেনা লোক। যদিও বর্ষণের দিন নয়, তবুও বিশাল এক কালো ছাতা বগলদাবা করে দেদারসের সম্মুখে থাকা খাবারগুলো চিবিয়ে চলেছেন। ওনার খাদ্য গ্রহণের ধরনে নাক সিটকায় কায়রা। এভাবে খাবার খায় নাকি কেউ? গোগ্রাসে গিলছে মনে হচ্ছে। ও ভ্রু যুগল কুচকে নিয়ে মুহূর্তেই ফুফু আর বাবা দু-একটা কথা বলছে। তবে দূর হতে ওনাদের ওষ্ঠাধর সঞ্চালন প্রতীয়মান হলেও কর্ণগোচর হচ্ছে না কিছুই। আডি পেতে শুনতে গিয়েও ব্যর্থ হয়ে শেষমেশ সেখান থেকে ফিরে গেল কায়রা। দেখুন, আমরা বুঝেছি, সম্বন্ধ ভালো। আমরাও চাই আমাদের পরিবারের মেয়ে ভালো কোথাও যাক। তা বলে এটা তো হতে পারে না, না? যে বড় মেয়েকে রেখে আমরা ছোট মেয়ের বিয়ের ব্যবস্থা করব। আর রইল বাকি ভালো সম্বন্ধের কথা। এমন হাজারটা পাব আমরা। আঞ্জুমান ইয়াসিরের এমন গম্ভীর কথার প্রত্যুত্তরে কাশেম সাহেব ফিচেল হেসে দাঁত খুঁচিয়ে বললেন। ভাইবা চিন্তা কন আপা, খুলনাতি আপনাকে মাইজের লাইগে ভালো সম্বন্ধ পাবেন, ইডা সত্যি। কিন্তু ইরাম একটা ছুয়াল হাতছাড়া করা বোকামি হবে। উগে যদি আপনাকে ছোট মাইজেরে ভালো লাগে, তা তো ওর কথাই কবে। বড্ডারে হয়তো দেহিনি, অথবা পছন্দ করিনি। এক্ষেত্রে আমি কি করব কন? জবাবটা এবার আনোয়ার সাহেব করলেন। দেখুন, বুঝেছি আপনার কথা। ছেলের পরিবার ভালো, ছেলেও ভালো। তবে এটা আমার বড় মেয়ে পায়রার জন্য হলে মেনে নেওয়া যাইত। কারা নিতান্তই বাচ্চা। আর তাছাড়া বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দিতে রাজি নই আমি। কি কন ভাইজান? আপনাকে মাইজে ছোট? ভার্সিটিতে পড়ে শুনলাম। ছোট হয় কেমনে? কাশেম সাহেবের এমন কথার পিঠে আঞ্জুমান ইয়াসির তীব্র বিরক্তি চেপে তীক্ষ্ণ কণ্ঠে বললেন। লেখাপড়া করলেই মেয়ে অমনি ধামরা হয়ে যায় না কাশেম সাহেব। সংসারের দায়দায়িত্ব বোঝা আর ভার্সিটির করিডোরে বই হাতে ঘুরে বেড়ানোর মধ্যে আসমানজমি ফারাক আছে গিউ। কাশেম সাহেব পকেট থেকে রুমাল বের করে মুখটা একবার মুছে নিয়ে খ্যানখ্যানে গলায় বললেন। আরে আপা, আপনি চাতেন কেন? আমার তো খাইদায় কাজ নাই যে আপনাকে ঘাড়ে জোর কইরা জামাই চাপামু। বুঝলেন না কথা? পাত্তরপক্ষ সুশীল সমাজ, উগে চয়েস আলাদা। ওরা আপনাকে ছোট মাইয়েরে পছন্দ করেছে তাই আমারে পাঠাইছে, এত প্যাচালের তো কিছু দেহি না। আনোয়ার সাহেবের কপালে চিন্তার বলিরেখা স্পষ্ট। কাশেম সাহেবের মধ্যস্থতায় আসা সম্বন্ধটা উত্তম নিঃসন্দেহে, কিন্তু বড় মেয়েকে টপকে ছোট মেয়ের জন্য পাত্রপক্ষ বাড়িতে আসবে, এটা ওনার ব্যক্তিত্বে বাধছে। সমস্যার জটিলতা আঁচ করতে পেরে নুরা খান আলতো এগিয়ে এসে স্বামীর পাশ ঘেঁষে নিচু স্বরে বললেন। একটু এদিকে আসবে? একটা কথা ছিল। আনোয়ার সাহেব স্ত্রীর ইশারায় উঠে পাশের ছোট স্টাডি রুমটায় গিয়ে ঢুকতেই নুরা খান দরজার পাল্লাটা সামান্য চাপিয়ে দিলেন। বেশ চিন্তিত মুখে বললেন। তুমি অত শক্ত হয়ে আছ কেন বলতো? কাশেম তো একদম ভুল কিছু বলেনি গি। আনোয়ার সাহেব চোখ রাঙালেন।
মানে? তুমিও ওদের সাথে তাল মেলাচ্ছ নুরা? লোকজনে কি বলবে? বড় মেয়ে ঘরে বসিয়ে ছোটটার বিয়ে দিচ্ছি। আর কায়রাটা কত ছোট, ও সংসার কি বোঝে? আহা, শোনোই না আগে। নুরা খান স্বামীর হাতটা ধরে একটু নরম গলায় বোঝানোর চেষ্টা করলেন। পায়রা কাল রাতেও আমাকে স্পষ্ট বলে দিয়েছে, আপাতত ২-৩ বছর ও বিয়ের পিঁড়িতে বসবে না। মাস্টার্স শেষ না করে ওর নাকি কোনো প্ল্যানই নেই। আর তাছাড়া সম্বন্ধটা যখন এতই ভালো, ছেলে এত ট্যালেন্টেড, এত কম বয়সে মেজর হওয়া তো চারটেখানি কথা না। তার উপর আমাদের খুলনা শহরেই বাড়ি, তখন একবার এসে দেখতে দিলে ক্ষতি কি? পছন্দ না হলে তো আর জোর করে বিয়ে দেওয়া হচ্ছে না আগে। স্ত্রীর কথায় যুক্তি আছে। তবুও আনোয়ার খান দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন। কিন্তু পায়রার দিকটা না ভেবে ছোট বোনের। পায়রাই তো কায়রাকে নিয়ে সবচেয়ে বেশি লাফায়। দাঁড়াও, ওকেই ডেকে পাঠাচ্ছি, ওর মুখ থেকেই শোনোক। নুরা খান করিডোরে দাঁড়িয়ে উকি দিয়ে এক পরিচারিকার মাধ্যমে পায়রাকে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পরেই পায়রা চুলে তোয়ালে প্যাঁচাতে প্যাঁচাতে এসে ঢুকল। বাবা মায়ের থমথমে মুখ দেখে ও ভ্রু কুঁচকে শুধাল। কি হয়েছে আব্বু? অত জরুরি তলব কেন? আনোয়ার সাহেব মেয়েকে সোফায় বসিয়ে সমস্ত বিষয়টা খুলে বললেন। কাশেম সাহেবের প্রস্তাব আর ছোট বোনকে আগে দেখতে আসার পরিকল্পনা শুনে পায়রা এক সেকেন্ডও ইতস্তত করল না। বরং সশব্দে হেসে উঠে বলল, আরে আব্বু, এটার জন্য তোমরা আমাকে এত সিরিয়াসলি ডাকলে? আমি তো আগেই আম্মুকে বলেছি আমি এখন কোনো বিয়ের চক্করে নেই। আর কায়াকে যদি কোনো ভালো পরিবার পছন্দ করে তবে তো আমাদেরই লাভ। ও বাড়িতে থাকা মানেই প্রতিদিন একটা করে বিশ্বযুদ্ধ হওয়া। ও বিদায় হলে আমি বরং শান্তিতে পড়াশোনাটা করতে পারবগু। পায়রার অকপটে বলা স্বীকারোক্তিতে পিতৃদায়িত্বের এক বিশাল বোঝা থেকে মুক্তি পেল আনোয়ার খান। কঠোরতা শিথিল হল কিঞ্চিত। মেয়েকে চলে যেতে দিয়ে বড় বোনকে ডেকে পাঠালেন। আঞ্জুমান ইয়াসিরকে সবটা খুলে বলতেই উনি আর আপত্তি করলেন না। আনোয়ার সাহেব আবার ড্রয়িং রুমে ফিরে এলেন। সোফায় বসে কাশেম সাহেবের দিকে তাকিয়ে গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, ঠিক আছে কাশেম সাহেব, তুমি পাত্রপক্ষকে আগামীকালই আসতে বলো। মেয়েকে না হয় পছন্দ করেছে, আমরাও দেখি পরিবার কেমন গু। কাশেম সাহেব একগাল হেসে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বললেন, হায় হায় ভাইজান, এই তো বুঝদারের মতো কথা কইছেন। দেখতে আসেন, আমার উপর ভরসা রাখেন, এমন হীরা ছুয়াল হাতছাড়া করলে পস্তাবেন। দেখো আমার এ খুশিতে ওই বাগানে ফুল ফোটে। সেই খুশিতে সূর্যটাও মুচকি হেসে ওঠে। উচ্ছ্বাসিত কণ্ঠে গানটি গাইতে গাইতে এসেই বালিশের উপর উপুড় হয়ে শুয়ে পড়ল পায়রা। কায়রা দর্পণের সম্মুখে দাঁড়িয়ে সবে চুলে চিরুনি চালনা করছিল। বোনের এমন আকস্মিক খুশির কারণ না বুঝে মুখ কুঁচকে তার দিকে চেয়ে কৌতূহলী কণ্ঠে শুধাল, পাগলটাগল হয়ে গেলি নাকি? পাগলের মতো গান গাইতে গাইতে এসে আমার বিছানায় শুলি কেন? ওঠ! পায়রা এবার উঠে কারার 2 হাত ধরে গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে বলল, আম সো হ্যাপি জানু। ভেরি 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 হ্যাপি। কেন? বাড়ি থেকে আপদ বিদায় হচ্ছে গি? মানে? ঘটক এসেছে জানিস? ওইয়ে ধেডে করে বলদামতো লোকটা ছাগলের মতো পান চিবোচ্ছিল। ও ঘটক? বোনের এমন উপমায় নাক সিটকায় পায়রা। হ্যাঁ। কিরে, তোর বিয়ে ঠিক হয়ে গেল? ছেলে কি করে? নিশ্চয়ই কোনো বুড়ো ধরে এনেছে। অবশ্য হিরো আলমের মতো না হলেই হচ্ছে। বয়স ম্যাটার করে না, বুঝলি? আরে ধুর, আমার বিয়ে কেন হবে? বিয়ে তো তোর হচ্ছে। হোজ্যাট! পায়রার বলা শেষ অনাকাঙ্ক্ষিত কথাটায় বিস্ফোরিত নেত্রে চাইল কায়রা। থমকে গেল এতক্ষণের উচ্ছ্বাসিত পদচারণা। বিস্ময়ে বিমূঢ় হয়ে চেঁচাল পুনরায়, মাথা খারাপ তোর? দেখ বলেছে পায়রা, আর তুই খালি শুনেছিস কায়রা। গরু কোথাকার! তোর মতো ধেডে চামচিকা ঘরে রেখে আমারে কেন বিয়ে দেবে? বোনের থেকে পাওয়া উদ্ভট বিশেষণে মুখ গোটাল পায়রা। তুই কি নিজেকে ক্যাটরিনা কাইফ মনে করিস? দেখতে তো মামুনের লায়লার মতো। আর এমনিতেও পাত্রের ছেলে নাকি তোকে পছন্দ করেছে শুনলাম। সো আমার বিয়ের প্রসঙ্গ আসছে না সিস? হিজোয়াদ্দা! কি ভাই, জানিস ছেলেকে? আর্মির মেজর। আমাকে বলছিলি না একটু আগেই বয়স ম্যাটার না? আসলেও বয়স ম্যাটার না বোন আমার। লোকটার বয়স কত হবে? ওই 35-40, বাট এটা ব্যাপার না। মানিয়ে নিস কেমন? এমনিতেই বিয়েতে দ্বিমত আছে, তার উপর ছেলে সেনাবাহিনী।
আবার মেজর জিন্দেগিতে এই বিয়েতে সম্মতি দেবে না কায়রা। ও চেঁচিয়ে কিছু বলার আগেই বর ফুফুর ডাক পড়ল। তবে ওকে না, পায়রাকে ডাকছে। পায়রাও নেচে নেচে নিচের উদ্দেশ্যে ছুটে গেল। ও যেতেই বিছানা ধপ করে বসে পড়ল কায়রা। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে থাকলেও বিচারবোধে এটা স্পষ্ট বুঝল এখন বাড়ির কাউকে কিছু বলে লাভ হবে না। বিশেষ আঞ্জুমান ইয়াসিরের মতো আছে মানে সেটাই চূড়ান্ত। দিকবিদিক গান শূন্য হয়ে পড়ল কায়রা। এমনিতেই সেনাবাহিনী চক্ষুশুল তার। আবার সেই পেশারি উচ্চপদস্থ কর্মকর্তা। অর্থাৎ বয়স নিশ্চিত 40-এর কোটায়। যেখানে কায়রার নিজের বয়সই এখনও 21 পেরোল না। শেষমেশ কিনা নিজের বয়সের দ্বিগুণ কাউকে বিয়ে করতে হবে। এমন চিন্তাধারায় সহসা ভিজে এলো চঞ্চল হরিণীর ডাগর নেত্রকার্নিশ। কোনমতে নিজেকে ধাতস্থ করেই কল লাগালো বন্ধুমহলে। 2-3 বার রিং হতেই গ্রুপ কলে যুক্ত হলেও পর্যায়ক্রমে প্রত্যেকে কোনরূপ ভনিতা ছাড়াই কারা বলল, আমরা কালই সুন্দরবন যাচ্ছি। 8টার ট্রেনে খুলনা থেকে মোংলা, সেখান থেকে সোজা মোংলা ঘাটে গিয়ে ট্রলার ধরে কর্মজল দিয়ে যাব। গট ইট? আকস্মিক এমন কথায় মুখ কোচকাল সবগুলো। চূড়ান্ত আশ্চর্যান্বিত কণ্ঠে একযোগে বলল, এই, মাথা ঠিক আছে তো তোর? কি সব উল্টোপাল্টা বলছিস? কারা অধৈর্য হয়ে উঠল, আপাতত কিচ্ছু বলার টাইম নেই। কাল 7:30টার ভিতরে সবগুলোকে স্টেশনে দেখতে চাই আমি। ওখানেই সবটা বলবো। প্যাকিং করে রাখবে রাত্রেই। একটাকেও যেন অনুপস্থিত না দেখি গ। ব্যাস, কথা শেষ। কলটা কেটেই ফোনটা বিছানার এক কোণে ছুঁড়ে ফেল কায়রা। বালিশের তুলতুলে নরম তুলোর মাঝে অসাড় হয়ে পড়ে রইল ফোনটা। ওর মাথা চেপে ধরেছে তীব্র যন্ত্রণা, ঘৃর দলবল। তার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, অথচ তার নিজস্ব কোনো মতামত নেওয়ার প্রয়োজনটুকুও কেউ বোধ করল না। তার ইচ্ছে অনিচ্ছেগুলো কি এতটাই নগণ্য? তাও যদি লোকটা সাধারণ বা স্বাভাবিক কেউ হতো, তাও না হয় মনকে একরকম বুঝ দেওয়া যেত। কোথাকার কোনো মেজর ফেজর। বয়সের ভারে নিশ্চিত এক পা কবরে চলে গেছে। এমন একজন মানুষের সঙ্গে তার বাকি জীবনটা বাঁধতে চাইছে সবাই? অসম্ভব, এই বিয়ে কোনো অবস্থাতেই হতে পারে না। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কমেন্ট করেন না কেন? কমেন্ট না করলে কিন্তু গল্প দেরি করে দিব।